প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে বর্ষাকালের শুভেচ্ছা। সামনেই তোমাদের প্রিটেস্ট পরীক্ষা, তাই আজকে আমি তোমাদের পরিণতি ও সুশাসনের প্রথম পত্রের অধ্যায় 6-এর উপর আলোকপাত করব। যেহেতু এই চ্যাপ্টারটা তোমাদের প্রিটেস্ট পরীক্ষাতেও রয়েছে, প্রিটেস্ট পরীক্ষার সিলেবাসে রয়েছে। তো অধ্যায় 6 মূলত রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন এই তিনটা জিনিসের উপর আলোকপাত করে। যেহেতু এই তিনটা জিনিসের উপর আলোকপাত করে, আজকে হচ্ছে তোমাদেরকে অধ্যায় 6-এর প্রথম পার্টটুকু আমি পড়াবো। তার মানে হচ্ছে রাজনৈতিক দল, বেশিরভাগটা এখানে শেষ কভার হয়ে যাবে। রাজনৈতিক দল এবং এর বিভিন্ন আনুষঙ্গিক বিষয়াদি পড়াবো। এর পরের পার্টে আমি নেতৃত্ব, সুশাসন এছাড়া বাকি যে বিষয়াবলী রয়েছে তার উপরে আলোকপাত করব। প্রথমেই যদি বলি তাহলে হচ্ছে রাজনৈতিক দল নিয়ে কিছু আলোচনা করতে হয়। রাজনৈতিক দল নিয়ে আলোচনা করার আগেও যদি কিছু বলতে হয়, তবে বলতে হবে যে এখনকার ওয়ার্ল্ডের যতগুলো কান্ট্রি, সবগুলোর দিকে তাকালেই দেখবে যে বেশিরভাগই হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রের কিন্তু প্রভাবটা বেশি। যদিও বা অন্যান্য ধরনের রাষ্ট্র আমরা দেখি, কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রর যে ধারা, সেই ধারাটাই আসলে এখনও মেইনস্ট্রিম হিসেবে রয়েছে। তো এই যে এখনকার যে গণতন্ত্র বা গণতান্ত্রিক রাষ্ট্রগুলো, সেখানে কিন্তু তুমি অনেক বেশি বা তোমরা অনেক বেশি পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রর একটা ধারা দেখতে পাবে। কীরকম? আধুনিক গণতান্ত্রিক যে রাষ্ট্র আছে সেখানে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে এবং নির্বাচনের মাধ্যমে পরোক্ষভাবে শাসন কাজে অংশগ্রহণ করে। কারণ সরাসরি তো শাসন কাজে অংশগ্রহণ করা, যেমন বাংলাদেশের কথাই যদি আমি বলি, 18 কোটি লোক তো আসলে শাসন কার্যে অংশগ্রহণ করতে পারবে না। সো অবশ্যই আমাদের নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করতে হবে। এখন এই যে নির্বাচনটা হচ্ছে, এইটা হয় দল বেস করে। এক একটা দল থেকে এক একজন প্রতিনিধিকে নমিনেশন দেওয়া হয়, তাকে হচ্ছে নির্বাচন করে প্রতিনিধি হিসেবে আমরা পাই। এখন এই যে বর্তমানে প্রতিনিধিত্বমূলক এই গণতন্ত্র বা গণতান্ত্রিক যেই সরকার, এই সরকারকে এই যে দলের প্রভাব থেকে আমরা দল থেকে মনোনয়ন পাওয়া একজনকে এভাবে নির্বাচিত করছি, এই পুরো প্রসেসটার কারণে এখনকার সরকারগুলোকেও বলা হচ্ছে যে এরা হবে দলীয় সরকার, এবং এদের পরিচিতিটাও অনেকটা দলীয় সরকার হিসেবে, সরকার দলীয় বা বিরোধী দলীয়, দেখবে এই ধরনের টার্ম কিন্তু আমরা ইউজ করি বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে বলো বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেই বলো না কেন। এখন রাজনৈতিক দল হলো প্রতিনিধিত্বমূলক যে গণতন্ত্র বর্তমানকালে, তার একদম কেন্দ্রবিন্দু হিসেবে ধরা হয়, তার প্রাণ হিসেবে ধরা হয়। রাজনৈতিক দল এমন একটা জনসংগঠন যার যতগুলো সদস্য আছে, তারা রাষ্ট্রের যে সমস্যাগুলো থাকে এগুলো ফাইন্ড আউট করে, এগুলো নিয়ে ঐকমত পোষণ করে এবং নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের মাধ্যমে তাদের যে কর্মসূচিগুলো আছে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করে। তবে এদের বাইরেও আমরা কিছু গোষ্ঠী বা দল দেখতে পাই, যেমন প্রেশার গ্রুপ বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এরা কি অনেকটা স্বেচ্ছামূলক নিজে নিজে এরা একটা গোষ্ঠীর মতো, দলের মতো তৈরি করে, যারা হচ্ছে গভর্নমেন্টের বাইরে থেকে গভর্নমেন্টের বিভিন্ন পলিসি, গভর্নমেন্ট পরিচালনা বলো বা পলিসি নির্ধারণ বলো, এই সবগুলো ক্ষেত্রে ইনফ্লুয়েন্স করার ট্রাই করে গভর্নমেন্টকে। এখন রাজনৈতিক দলগুলো পরিচালিত হয় একজন নেতার নেতৃত্বে, ঠিক আছে? সুযোগ্য নেতৃত্ব ছাড়া কোনো দল সুসংগঠিত করা, এটা আসলে একটা তুমি রাষ্ট্রে যখন তুমি গভর্নমেন্টে যেতে চাও, গভর্নমেন্ট পাওয়ারে যেতে চাও, তখন একটা দলের জন্য একজন নেতার ভূমিকা কিন্তু বিশাল। এই জন্য দলের নেতৃত্ব খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটা জাতির ক্ষেত্রে বলো, রাষ্ট্রের ক্ষেত্রে বলো, দলের ক্ষেত্রে বলো, যেখানেই তুমি বলো না কেন। এবং সুযোগ্য একটা নেতৃত্ব কিন্তু দল থেকে একটা জাতিকে, জনসমাজ পুরোটাকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করতে পারে এবং একটা স্বাধীন জাতি হিসেবে তারা যে সুসংগঠিত হতে পারে সেইটার যে রিয়েলাইজেশনে, সেটা কিন্তু একটা সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে পসিবল। যেমন আমরা ভারতে দেখি, ধরো মহাত্মা গান্ধী রয়েছেন, আর সাউথ আফ্রিকায় যদি নেলসন ম্যান্ডেলার কথা বলা যায়, সোভিয়েত ইউনিয়নে লেনিনের কথা বলা যায়, চায়নাতে বলা যায় মাও জেদংয়ের কথা, ইন্দোনেশিয়ার সুকর্ণ, বাংলাদেশের শেখ মুজিবুর রহমান অবভিয়াসলি। তো এরা আসলে গণতন্ত্রের নেতৃত্বে, দলীয় নেতৃত্বে আসলে খুব উজ্জ্বল উদাহরণ। এখন আসলে সংজ্ঞায়িত করার ক্ষেত্রে যদি বলি, রাজনৈতিক দলটা কি? আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হলো পরোক্ষ এবং প্রতিনিধিত্বমূলক, এই জিনিসটা তো আগেই ক্লিয়ার হয়েছে। এখন বর্তমান সময়ের যে বিশালায়তন যে রাষ্ট্রগুলো আছে, বড় বড়, যেমন চায়নার কথা বলি, ইন্ডিয়ার কথা বলি, ক্যানাডার কথা বলি, এদের বিপুল জনগোষ্ঠী। হ্যাঁ, এদের তো আসলে শুধুমাত্র সেই বড় বড় রাষ্ট্রগুলোর কথাও যদি আমি ছোটো ছোটো রাষ্ট্রের কথাও আসি, জনগোষ্ঠী কিন্তু এখন ওয়ার্ল্ডে অনেক বেশি।
এত মানুষের পক্ষে তো আসলে শাসন কার্যে অংশগ্রহণ করা সম্ভব না, তাই নির্বাচন করে আমরা প্রতিনিধি নেই এবং দলীয় ভিত্তিতে সেটা হয়। এখন যদি আমি সংজ্ঞায়িত করি তাহলে হয় ব্যাপারটা এরকম যে সোজা কথা বলে যখন কিছু সংখ্যক মানুষ জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে একমত পোষণ করে এবং ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়, তখন তুমি তাকে রাজনৈতিক দল বলতে পারো। দুইটা কন্ডিশন এখানে দেওয়া হয়েছে। এখন রাজনৈতিক দলের লক্ষ্য হলো জনমত সংগ্রহ করে নির্বাচনে অংশগ্রহণ করা এবং রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া। কীরকম দেখো, রাজনৈতিক দলের হচ্ছে যারা সদস্য থাকে তারা মাঠ পর্যায়ে যায়, জনগণের সাথে মিশে জানার চেষ্টা করে জনগণের চাহিদাটা কী, জনগণের প্রবলেমগুলো কোথায়, রাষ্ট্রিকভাবে সার্বিকভাবে আসলে প্রবলেমগুলো কোথায়। এটা হচ্ছে আউট অফ বক্স, ইন দ্য বক্স যেভাবেই হোক চিন্তা করার চেষ্টা করে, ফাইন্ড আউট করার চেষ্টা করে, সেভাবে তারা তাদের পলিসিগুলো কিন্তু ওভাবে নেয় এবং সেই ম্যানিফেস্টোর উপর বেস করে কিন্তু তারা নির্বাচনে আসে। তো এইটা তুমি রাজনৈতিক দলের একটা বেস কাজ হিসেবে দেখতে পারো। এখন তোমরা যদি তোমাদের বই দেখো তাহলে দেখবে ওখানে জোসেফ এস সুম্পটার, তারপরে হচ্ছে আর্নেস্ট বার্কার, অধ্যাপক গেটেল, ডিজরেলি, মরিস দুইভাজার, তারপর হচ্ছে ম্যাকআইভার, অনেকের সংখ্যা দেওয়া আছে। তবে আমি বলবো যে তোমরা একটু আর্নেস্ট বার্কার, গেটেল আর ম্যাকআইভার এই তিনজনের সংখ্যাটা একটু ভালো করে দেখো। এখন দেখো বার্কার কি বলেছে, আমি অন্যগুলো একটু স্কিপ করছি, তোমরা একটু বই থেকে পড়ে নিও। এই তিনজনের সংখ্যাটা আমার মনে হয় একটু এক্সপ্লেন করা প্রয়োজন। বার্কার দেখো কি বলছেন, রাজনৈতিক দল হলো একটা বিশেষ একটা মতাদর্শের দ্বারা পরিচালিত এমন একটা দল যারা হচ্ছে বা যা হচ্ছে জাতীয় স্বার্থের দ্বারা উদ্বুদ্ধ হয়ে দেশের সাধারণ স্বার্থ সম্পর্কিত বিষয়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে এবং গ্রহণ করে তারা হচ্ছে নির্বাচক মণ্ডলীর সমর্থক লাভের চেষ্টা করে। ঠিক আছে, এটা একটা গেল। এটা আমরা যদি বার্কারের কথা থেকে এখন গেটেলের কথায় আসি তাহলে দেখবে যে রাজনৈতিক দল হচ্ছে মোটামুটিভাবে এমন একটা সংগঠন, তিনি বলছেন যে এমন একটা সংগঠন, এমন একটি নাগরিক সম্প্রদায় যারা একটি রাজনৈতিক সংগঠন হিসেবে কাজ করে এবং যারা তাদের ভোটদান ক্ষমতার দ্বারা সরকারকে নিয়ন্ত্রণ ও সাধারণ নীতিগুলোকে কার্যকর করতে চেষ্টা করে। ম্যাকআইভারের কথা যদি বলি, তিনি কিভাবে খুব সুন্দর করে একদম সংক্ষেপে ব্যাখ্যা করেছেন, রাজনৈতিক দল হচ্ছে কোনো নীতির সমর্থনে সংগঠিত সংঘবিশেষ যা নিয়মতান্ত্রিক উপায়ে সরকার পরিচালনায় প্রয়াসী হয়। তো তোমরা যখন পরীক্ষার খাতায় উত্তর করবে আমার মনে হয় যে সংজ্ঞানটা করা উচিত। ঠিক আছে, আর পাশাপাশি চেষ্টা করো বাংলা ইংরেজি দুটো যাতে শিখতে পারো। হ্যাঁ, ভুল না করাটাই বোধহয় বেটার, কারণ তুমি যেহেতু আরেকজনের কোটেশন দিচ্ছ সেখানে ভুলের জায়গা খুবই মানে অবাঞ্ছনীয় হবে ভুল করাটা। তো সব মিলিয়ে যদি আমরা সব কিছু সাম আপ করি তাহলে তুমি একটা মেইন সংজ্ঞানে কিন্তু আসা যায় যে রাজনৈতিক দল হচ্ছে এমন একটা দল, এমন একটা জনসংগঠন যার সদস্যগণ রাষ্ট্রের সমস্যা সম্পর্কে হচ্ছে ঐকমত্য পোষণ করে এবং নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের মাধ্যমে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন করতে সচেষ্ট হয়। আর এখানে আমি ছোট করে একটা সংজ্ঞা দিয়েছি, এটাও তোমরা দেখতে পারো, এটা কিন্তু তোমাদের বই থেকেই নেওয়া। তো আমার মনে হয় এটাও খারাপ না, এটা একটু ভালো করে দেখলে মোটামুটি তোমরা যদি কয়েকটা ভাগে ভাগ করে নাও তাহলে বৈশিষ্ট্যগুলোও কিন্তু তোমরা সংজ্ঞায়ন থেকে পেয়ে যাবে। ঠিক আছে, এখানে তোমাদের একটা কথা বলি, যেমন হচ্ছে ধরো কিভাবে বৈশিষ্ট্য থেকে তুমি সংজ্ঞা থেকে বৈশিষ্ট্য পাওয়া যায়। ধরো রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কী, এই যে এটা একটা রাজনৈতিক সংগঠন, এখানে একটা বৈশিষ্ট্য। এরপরে দেখো সম আদর্শে বিশ্বাসী, দেখো একটা আদর্শের উপর তারা ঐক্যমত্য পোষণ করে। তারপরে দেখবে নিয়মতান্ত্রিক উপায়ে তারা ক্ষমতা আরোহণ করতে চায়, এই যে নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতায় দখল। তো এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। এরপর জনগণের প্রতি গুরুত্ব আরোপ প্রদান, যেমন তোমাদেরকে বলেছিলাম যে তারা কিন্তু জনগণের সাথে মিশে জনগণের কী চাহিদা, কী আশা আকাঙ্ক্ষা সেটা কিন্তু জানতে চায়, সেটা একটা পয়েন্ট। এটা ছাড়া আর আছে ধরো দলীয় স্বার্থ রক্ষা করতে চাইবে বা জাতীয় স্বার্থ সংরক্ষণ করতে চাইবে। তো এগুলো কিন্তু হচ্ছে সংজ্ঞা থেকে বের করে ফেলা যায়, এটার দিকে একটু খেয়াল রেখো। এবার আসি রাজনৈতিক দলের বৈশিষ্ট্যসমূহতে। দেখো রাজনৈতিক দলের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই যদি বলি সেটা বলতে হয় যে রাজনৈতিক দল হচ্ছে একটা রাজনৈতিক সংগঠন। রাজনৈতিক দল কিছু সংখ্যক মানুষের সমন্বয়ে একটি সংগঠিত রাজনৈতিক সংগঠন। তবে আর্থসামাজিক বিষয়ে রাজনৈতিক দলকে ভাবতে হয়, আবার এটার কর্মকাণ্ডও চালাতে হয় এবং মত প্রকাশ করতে হয়, সেই ব্যাপারগুলোও কিন্তু রয়েছে। সম আদর্শে বিশ্বাসী,
রাজনৈতিক দলের সদস্যগণ কম বেশি একই রূপ আদর্শ কিংবা একই নীতির দ্বারা তারা সবাই কিন্তু অনুপ্রাণিত হয়ে একসাথে রয়েছে, এবং নীতি আদর্শের মিলই তাদের মধ্যে এই যে মিল, এই মিলের বন্ধন হিসেবে কাজ করে। তারপর দেখো নিয়মতান্ত্রিক উপায় হচ্ছে ক্ষমতায় আরোহণ। রাজনৈতিক দল নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখল করার চেষ্টা করে, পাশাপাশি যেটা করে যে রাজনৈতিক দল তাদের প্রচারণা চালায় যাতে হচ্ছে জনগণকে তারা নিজেদের অনুকূলে রাখতে পারে, বা সেই ক্ষেত্রে তারা নিজেদেরকে সচেষ্ট রাখে যাতে জনমত তাদের পক্ষে কাজ করে, এবং নির্বাচনে জনগণের ম্যান্ডেট লাভ করে শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক দল হচ্ছে ক্ষমতায় অধিষ্ঠিত হতে চেষ্টা করে। তারপরে আসে জনমতের প্রতি গুরুত্ব প্রদানে। জনমতের দিকে লক্ষ্য রেখে রাজনৈতিক দল কর্মসূচি প্রণয়ন করে, প্রচার করে, নির্বাচনে প্রার্থী মনোনয়ন করে, জয়লাভের চেষ্টা করে। এমনকি সরকার গঠনের পরও রাজনৈতিক দল চেষ্টা করে সরকারের গৃহীত নীতি ও কর্মকাণ্ডের প্রতি যেন জনগণের সমর্থন থাকে। তাছাড়া রয়েছে দলীয় স্বার্থ সংরক্ষণ। অবশ্যই একটা রাজনৈতিক দল তারা নিজের দলের যে স্বার্থ সেই দিকে তাদের লক্ষ্য থাকে। তাছাড়াও জাতীয় স্বার্থ, এটা খুব বড় একটা ব্যাপার। তাদের মেইন আসল লক্ষ্য কিন্তু সেই দিকের ওপর বেস করে আসলে দলটা গঠন করা। রাজনৈতিক দল দলীয় নীতির উপর বেস করে তারা জাতীয় স্বার্থগুলো সংরক্ষণ করতে চায়, এবং জাতীয় স্বার্থ সংরক্ষণ করতে গিয়ে তারা দলের যে নীতি আদর্শ সেই আলোকে সিদ্ধান্তগুলো গ্রহণ করে। কারণ নির্বাচনে তারা জনগণের রায় বা সমর্থন লাভ করা প্রয়োজন হয়ে পড়ে, তাই এই জন্য তারা দলের যে নীতি বা আদর্শ সেটাকে প্রচার করেই জাতীয় স্বার্থ সংরক্ষণে সচেষ্ট হয়। এবার আসি রাজনৈতিক দল ও উপদল এই দুইটা টার্মে। প্রথমেই রাজনৈতিক দলের কথায় আসা যাক। রাজনৈতিক ক্ষেত্রে প্রায় একই ধরনের দৃষ্টিসম্পন্ন ব্যক্তিগণ যখন নির্দিষ্ট কিছু কর্মসূচির ভিত্তিতে মিলিত হয় বা একত্রিত হয় তখন তাকে রাজনৈতিক দল বলে। আর অন্যদিকে যখন কিছু কিছু সদস্য দলীয় নীতি ও কর্মসূচির বিশেষ কিছু ক্ষেত্রে তারা যখন দ্বিমত পোষণ করে কিংবা সাধারণ স্বার্থের কথা ভুলে ব্যক্তি স্বার্থ যেখানে হচ্ছে মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়, পুরো জাতির স্বার্থ বা সাধারণ স্বার্থ যখন গৌণ হয়ে দাঁড়ায়, তখন সেখানে তারা যখন ঐক্যবদ্ধ হয়ে একটা দল গঠন করে তাদেরকে উপদল বলে। মাঝে মাঝে এটাকে একটা নেগেটিভ টার্মও দেওয়া হয়, যেটা হচ্ছে কুচক্রী। উপদলকে আমরা ইংরেজিতে বলছি ফ্যাকশন, আর কুচক্রীকে বলা হয় ক্লিক। এখন উভয়ের মধ্যে পার্থক্যগুলোতে যদি আসি, প্রথমেই যেটা দেখা যায় যে রাজনৈতিক দলের ধরনটা কীরকম, দূরদৃষ্টি সম্পন্ন এবং নির্দিষ্ট কিছু কর্মসূচির ভিত্তিতে তারা হচ্ছে একত্রিত। অন্যদিকে উপদলে যেটা দেখা যায় কর্মসূচিতে তাদের মধ্যে দ্বিমত পোষণকারী রয়েছে, আবার ব্যক্তি স্বার্থ উদ্ধারে তারা ঐক্যবদ্ধ হচ্ছে। যেখানে দেখি রাজনৈতিক দলে হচ্ছে একটা রাজনৈতিক সামগ্রিক ক্ষেত্রে তার রাজনৈতিক সংগঠন, আর রাজনৈতিক দলের একটা খণ্ডিত রূপ হচ্ছে উপদল। কাঠামো, কর্মসূচি, লক্ষ্য, উদ্দেশ্য এই ব্যাপারগুলো রাজনৈতিক দলে অনেক ব্যাপক। এই দিক দিয়ে দেখলে উপদলে যেগুলো একটু কিছুটা সংকীর্ণ, আর নির্দিষ্ট নীতি ও কর্মসূচির সামনে রেখে একটা রাজনৈতিক দল গড়ে ওঠে। আর উপদল যেটা গড়ে ওঠে সেটা হচ্ছে ব্যক্তি স্বার্থ পূরণের লক্ষ্যে তারা কিছু মানুষজন একত্রিত হয়ে ফ্যাকশন বা উপদলটা গঠন করে। রাজনৈতিক ক্ষেত্রে আমরা দেখি একই নীতি ও আদর্শের সুসংগঠিত একটা ঐক্যবদ্ধে তারা আবর্তিত হয়। আর এই যে নীতি আদর্শের যে সংগঠন বা সম্পর্ক বা সম্প্রীতি, এটা কিন্তু উপদলে কম। আর ক্ষমতা দখলের ক্ষেত্রে সুসংগঠিত স্থিতিশীল একটা সংগঠন হচ্ছে রাজনৈতিক দল, সেখানে উপদল কিন্তু এটা গড়ে তুলতে ব্যর্থ হয়। আর রাজনৈতিক দলের লক্ষ্যটা হচ্ছে জাতীয় স্বার্থ সংরক্ষণ, সেখানে উপদল হচ্ছে ব্যক্তি স্বার্থ কেন্দ্রিক পুরোপুরি। এবারে আসা যাক গণতন্ত্রে রাজনৈতিক দলের ভূমিকা কী, গুরুত্বটা কী। প্রথমেই আসি জনমত গঠনের ক্ষেত্রে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল পুরো জনগণের একটা শক্তির মূল উৎস হিসেবে জনগণ হচ্ছে এখানে কাজ করে, এবং গণতন্ত্রকে সফল করতে হলে প্রয়োজন সক্রিয়, সচেতন এবং সদা জাগ্রত জনমত। তো এক্ষেত্রে রাজনৈতিক দল বক্তৃতা, বিবৃতি ও প্রচারের মাধ্যমে সেরূপ জনমত কিন্তু সৃষ্টি করতে পারে। তারপরে আসি সরকার গঠনের ক্ষেত্রে রাজনৈতিক দলের ভূমিকায়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কর্মসূচি প্রকাশ করে। জনগণের মধ্য থেকে সবচেয়ে কল্যাণকর ও বাস্তবমুখী কর্মসূচি সম্পন্ন রাজনৈতিক দলের প্রতি তাদের আস্থা ও সমর্থন জ্ঞাপন করে। জনগণ সহজেই তাদের পছন্দনীয় দলকে এই নির্দিষ্ট সময়ের জন্য শাসন করার সুযোগ ব্যালটের মাধ্যমে প্রদান করে থাকে।
তারপরে ধরো ভিন্নমুখী মতামতকে একত্রীকরণ, জনগণ সাধারণত স্বতঃস্ফূর্তভাবে যে কোনো বিষয়ে একমত হওয়াটা তাদের জন্য টাফ হয়ে যায়। সেক্ষেত্রে এই যে ভিন্নমুখী বা বিক্ষিপ্ত মতামত একে একেবারে সংগঠিত করা, সেটা কিন্তু এটা রাজনৈতিক দল করতে পারে। এজন্যই প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সফলতা রাজনৈতিক দলের উপর অনেকাংশে নির্ভর করে। রাজনৈতিক দলকে এজন্য স্বার্থ একত্রীকরণকারী বলা হয়, যা রাজনৈতিক প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। 4 নম্বরে যদি আসি, জনগণ ও সরকারের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমরা দেখি রাজনৈতিক দল জনগণ ও সরকারের মধ্যে একটা সেতু বন্ধনের কাজ করে, এবং সরকারি দল ও বিরোধী দলের বক্তব্যের মাধ্যমে জনগণ নিজের দেশের প্রবলেম যেগুলো আছে সেগুলো সম্পর্কে একদম বিস্তারিত জানতে পারে। এখন বিরোধী বিকল্প পক্ষ। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠ দল যেন গণবিরোধী কাজে লিপ্ত না হয়, স্বৈরাচারী বা দুর্নীতিপরায়ণ না হয়, সেজন্য বিরোধী দলগুলো সতর্ক দৃষ্টি রাখে। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে বিরোধী দলই বিকল্প সরকার। 6 নম্বরে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। রাজনৈতিক দলগুলোর বক্তব্য, বিবৃতি ও কর্মসূচি জনগণের মধ্যে একটা রাজনৈতিক সচেতনতা বোধ সৃষ্টি করে। তাছাড়া জনগণ রাজনৈতিক দলের বক্তব্য থেকে দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক যে প্রবলেমগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে পারে। 7 নম্বরে সংসদীয় সরকারের জন্য উপযোগী। রাজনৈতিক দল সংসদীয় সরকার মূলত যেহেতু দলীয় সরকার, এবং দলীয় শৃঙ্খলায় সংসদীয় সরকারকে আইন প্রণয়ন ও শাসন পরিচালনায় দৃঢ় ভূমিকা পালনে সাহায্য করে। তাছাড়া রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতিতেও আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে ক্ষমতাসীন রাজনৈতিক দলই কিন্তু একটা সহযোগিতার সেতু বন্ধন গড়ে তোলে। তারপর শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন। রাজনৈতিক দল শান্তিপূর্ণ উপায়ে নির্বাচনের মাধ্যমে সরকার বদলে সাহায্য করে, এবং সরকার পরিবর্তনের জন্য বিপ্লব বা বিদ্রোহের এক্ষেত্রে একেবারেই প্রয়োজন পড়ে না। স্বার্থের গ্রন্থিকরণ। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিভিন্ন প্রকার স্বার্থান্বেষী গোষ্ঠী রাজনৈতিক দলগুলোর মাধ্যমে নিজেদের দাবি সরকারের নিকট তুলে ধরে। এভাবে রাজনৈতিক দল স্বার্থের যে গ্রন্থিকরণ বা আর্টিকুলেশন, ইন্টারেস্ট আর্টিকুলেশন, সেটা করতে কিন্তু হেল্প করে। তো এই রাজনৈতিক দলের কাজটা কি, দলের কার্যাবলী আসলে কিভাবে প্রবাহিত হয়? আধুনিক গণতন্ত্রে পরোক্ষ প্রতিনিধিত্বমূলক একটা গণতান্ত্রিক ব্যবস্থা বর্তমানে রয়েছে পৃথিবীতে, এবং এখানে জনগণ প্রতিনিধি নির্বাচন করে তাদের মাধ্যমে শাসন কার্যে অংশগ্রহণ করে, যেটা একটা পরোক্ষ প্রসেস। তো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে রাজনৈতিক দল। তারা বিভিন্ন কার্যাবলী বা ভূমিকা যদি আমি বলি, প্রথমে আসে রাষ্ট্রের সমস্যা যেগুলো আছে সেগুলো নির্ধারণ করা। আধুনিক রাষ্ট্রগুলো আয়তনে বিশাল ও জনসংখ্যাও তাদের অনেক ব্যাপক। অধিকাংশ রাষ্ট্রের আর্থসামাজিক ও রাজনৈতিক সমস্যাও বিচিত্র ধরনের হয়ে থাকে। রাষ্ট্র মানে একটা স্টেট টু স্টেট বেসে এটা চেঞ্জ হয়। তো এইসব জটিল সমস্যার নির্ণয় এবং এগুলোর মধ্যে কোন সমস্যার আশু সমাধান একেবারে প্রয়োজন, সবচেয়ে আগে যেটা করা দরকার, তা কিন্তু রাজনৈতিক দল নির্ধারণ করে। তারপর আসি নীতি নির্ধারণ ও কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে। রাজনৈতিক দল কর্মসূচি প্রণয়ন ও নীতি নির্ধারণ করে তার ভিত্তিতেই জনসমর্থন লাভের চেষ্টা চালায়। যেমন আমরা যদি লয়েলের একটা লাইন আছে সুন্দর এই ব্যাপারে, জনমতকে সবার সামনে উপস্থাপিত করে গণরায় আদায়ের জন্য উপযুক্ত কর্মসূচি প্রণয়ন করা রাজনৈতিক দলের অন্যতম লক্ষ্য। তো দেখো এই কথাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে যে রাজনৈতিক দলের সমর্থকগণ নিজ দলের কর্মসূচির প্রতি অনুগত ও বিশ্বস্ত থাকে, পাশাপাশি জনগণের কাছে উপযুক্ত কর্মসূচি সম্পর্কে কিন্তু একটা ব্যাখ্যা বা একটা কি বলবো নীতি নির্ধারক কি ভূমিকা কিন্তু তারা পালন করে থাকে। এবার আসি জনমত গঠনের ক্ষেত্রে। দলীয় নীতি ও কর্মসূচির সপক্ষে জনমত গঠন করা রাজনৈতিক দলের অন্যতম প্রধান কাজ। এছাড়া বক্তৃতা বা বিবৃতি ও প্রচারের মাধ্যমে জনমত সৃষ্টি ও প্রচলিত জনমতকে ইনফ্লুয়েন্স কিন্তু করে। প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিজ দলের প্রার্থী মনোনয়ন করে থাকে তারা নির্বাচনে। প্রচারণা, নিজ দলীয় কর্মসূচি বা নিজের দলে যে প্রার্থী তার পক্ষে বিভিন্ন প্রচার কাজ চালায়। এর ফলে নির্বাচক মণ্ডলী দেশের জন্য কোন দলের কর্মসূচি বা নীতি উপযোগী, কোন প্রার্থীকে ভোট দেওয়া উচিত তা সহজে এবং ঠিক একদম সঠিকভাবে নির্ণয় করতে পারে। ভোটারদের স্বার্থ সংরক্ষণ।
রাজনৈতিক দল ভোটারদের স্বার্থ সংরক্ষণ করে, কারণ ভোটাররাই তো আসলে নির্বাচন করবে। সো এখানে ভোটারদের স্বার্থ অনেক বড় একটা ব্যাপার। ভোটদাতাদের তালিকায় কোনো নির্বাচক বা ভোটারের নাম ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে বাদ পড়লো কিনা, ভোটের সময় ভোটারগণ স্বাধীনভাবে ভোট দিতে পারছে কিনা, ভোট গণনায় কোনো অন্যায় বা কারচুপি হচ্ছে কিনা, এগুলো কিন্তু খুব স্ট্রিক্টলি দেখা হয়, খুব তীক্ষ্ণভাবে এটা নজর রাখা হয়, এবং এই কাজটা রাজনৈতিক দল করে থাকে। সরকার গঠনের ক্ষেত্রে রাজনৈতিক দলের অন্যতম প্রধান লক্ষ্য হলো সরকার গঠন করা। নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সে দল সরকার গঠন করে। বিরোধী ভূমিকা পালন। গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিরোধী দল সরকারের ভুল ত্রুটি বা গণবিরোধী পদক্ষেপ সম্পর্কে জনগণকে জানায়, এবং এর ফলে জনমতের একটা সমর্থন লাভ করতে কিন্তু তারা সক্ষম হয়। আর গঠনমূলক সমালোচনার ভয়ে সরকারি দলও কিন্তু জনকল্যাণকর কাজে উদ্যোগী হয়ে যায়। এবারে আসি রাজনৈতিক চেতনা ও শিক্ষার প্রসারে। রাজনৈতিক দল জনসমর্থন পাওয়ার জন্য নিজ নিজ দলীয় নীতি ও কর্মসূচির পক্ষে প্রচারণা চালায়। জনগণের উদাসীনতা ও অজ্ঞতা দূর হয় এর ফলে, এবং রাজনৈতিক চেতনা শিক্ষার প্রসার ঘটে। স্বেচ্ছাচার প্রতিরোধ। রাজনৈতিক দলগুলো বিশেষ কোনো দল বা গোষ্ঠীর স্বেচ্ছাচারী যে কার্যকলাপগুলো আছে সেগুলো জনসমক্ষে তুলে ধরে। এর ফলে কোনো দলই কিন্তু চাইলেই গণবিরোধী বা স্বেচ্ছাচারী কার্যকলাপে লিপ্ত হতে সাহসী হতে পারে না। 11 নম্বরে আসি রাজনৈতিক সামাজিকীকরণ। রাজনৈতিক দল রাজনৈতিক সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে এবং জনগণকে তার রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করে তোলে। 12 নম্বরে আসি শান্তিপূর্ণ সাংবিধানিক পদ্ধতিতে ক্ষমতা পরিবর্তন। জনস্বার্থ বিরোধী যদি কোনো কাজ হয়, যেটা হচ্ছে কাজে লিপ্ত হলে পরবর্তী নির্বাচনে তারা ধরো আসতে পারবে না, তো এক্ষেত্রে সরকার পরিবর্তনের জন্য কিন্তু কোনো বিপ্লবের প্রয়োজন হয় না। খুব শান্তিপূর্ণ সাংবিধানিক পদ্ধতিতে কেউ যদি কাজ ঠিকমতো না করে, তাহলে জনগণ চাইলেই তাকে পরিবর্তন করে অন্য একটা রাজনৈতিক দলকে কিন্তু তারা ভোট দিতে পারে বা নির্বাচিত করতে পারে। এরপর আসি সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সংযোগ স্থাপন বা সংযোগ সাধন। সংসদীয় গণতন্ত্রে আইনসভার সংখ্যাগরিষ্ঠ দল থেকে মন্ত্রিসভা গঠিত হয়। এই জন্য যেটা হয় যে মন্ত্রিপরিষদকে সরকার পরিচালনার ক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় না। রাষ্ট্রপতি শাসিত সরকারেও রাজনৈতিক দল শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে একটা সহযোগিতা সেতু বন্ধন হিসেবে কাজ করে। জাতীয় ঐক্যবোধ সৃষ্টি। রাজনৈতিক দল বৃহত্তর জাতীয় স্বার্থ ভিত্তিতে দলীয় নীতি ও কর্মসূচি প্রণয়ন করে, ফলে ধর্ম, বর্ণ, জাতিগত সংকীর্ণ স্বার্থ বা এই মনোবৃত্তিগুলো কিন্তু করে উঠতে পারে না। এবং জাতীয় ঐক্যবোধ সৃষ্টিতে রাজনৈতিক দলের এই ভূমিকাটা খুবই অপরিসীম, যেটা আমরা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের সময়ও দেখি। সমাজতন্ত্র প্রতিষ্ঠা, সমাজতান্ত্রিক যে আদর্শ প্রতিষ্ঠা বা বাস্তবায়ন, এক্ষেত্রেও তাদের ভূমিকা রয়েছে। এবং সমাজতন্ত্রের দল সরকার এক ও অভিন্ন হিসেবে কাজ করে। স্বার্থের একত্রীকরণ। ধর্ম, বর্ণ, গোত্র এই বিভিন্ন পেশার মানুষের যে স্বার্থের একত্রীকরণ, সেটা কিন্তু রাজনৈতিক দলের পক্ষেই সম্ভব হয়। রাজনৈতিক দলের বিভিন্ন রূপ। সাধারণত সংখ্যার ভিত্তিতে দলীয় ব্যবস্থাকে প্রধানত 3টি শ্রেণীতে ভাগ করা হয়। একদলীয় ব্যবস্থা ওয়ান পার্টি সিস্টেম, দ্বিদলীয় ব্যবস্থা বাই পার্টি সিস্টেম, বহুদলীয় ব্যবস্থা মাল্টিপার্টি সিস্টেম। একদলীয় ব্যবস্থা একটা মাত্র দল থাকে, আর দ্বিদলীয় ব্যবস্থা একাধিক দল থাকলেও দুটি দলের প্রাধান্য আসলে পেয়ে থাকে। আর বহু দলে 2-এর অধিক দলের অস্তিত্ব থাকে এবং প্রাধান্য প্রায় সবগুলো দলেরই থেকে থাকে। এখানে প্রথমেই বলি একদলীয় সরকার ব্যবস্থা, তার গুণের কথা। একদলীয় সরকার ব্যবস্থা হচ্ছে কোনো দেশে যখন সাংবিধানিকভাবে একটি মাত্র রাজনৈতিক দল থাকে, তখন তাকে একদলীয় ব্যবস্থা বলা হয়ে থাকে। একদলীয় ব্যবস্থায় ক্ষমতাসীন দল ব্যতীত অন্য সকল দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, এবং মেইনলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আমরা পূর্ব জার্মানিতে হিটলারের নাৎসি দল, তারপর ইটালিতে আমরা মুসোলিনির ফ্যাসিস্ট যে দল, বা 1917 সালে সোভিয়েত রাশিয়ায় একদলীয় সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা কিন্তু আমরা দেখি। এবং এখানে একদলীয় ব্যবস্থায় ব্যক্তি পূজা বা উগ্র ধনতান্ত্রিক শোষণ নির্যাতন কিন্তু খুব বেশি পরিমাণে থাকে। তবে সমাজতন্ত্রে কিন্তু একদলীয় শাসন প্রতিষ্ঠিত হলেও এর লক্ষ্যটা থাকবে শ্রেণীহীন ও শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করা। তো গুণের কথায় আসলে প্রথমেই বলতে হয় যে এখানে সরকারের স্থায়িত্ব কিন্তু বেশি। ঘন ঘন সরকার বদলায় না বা সরকার স্থিতিশীল হয়। দীর্ঘদিন দলীয় প্রধানের নেতৃত্বে সরকার রাষ্ট্র পরিচালনা করে থাকে, রাষ্ট্রের উন্নয়নগুলো ত্বরান্বিত হয়। তারপর সরকারের নীতির একটা ধারাবাহিকতা থাকে।
একদলীয় ব্যবস্থায় সরকার স্থিতিশীল হওয়ায় সরকারের নীতির ধারাবাহিকতাগুলো বজায় থাকা সম্ভব হয়। কোনো ধরনের দলাদলি না থাকায় একই আদর্শ প্রতিষ্ঠিত হওয়ায় রাষ্ট্রীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় হয়। তাছাড়া একদলীয় ব্যবস্থায় কোনো প্রকার বিরোধিতা না থাকায়, জবাবদিহিতার প্রশ্ন না থাকায় সরকার জরুরি অবস্থায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে পারে। এরপরে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যদি আসি, এখানে সরকারের স্থায়িত্ব নিশ্চিত হয় কোনো প্রকার বিরোধিতা না থাকায়, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নগুলো ত্বরান্বিত হয়। দলীয় প্রধানই হচ্ছে যেহেতু সর্বসর্বা, কোনো প্রকার বিরোধিতা বা উপদলীয় কোন্দলকে সহ্য করা হয় না, দলীয় শৃঙ্খলা খুব সুদৃঢ় হয়। শিক্ষায়, জ্ঞান বিজ্ঞানে, শিল্পে উন্নতি হয় অনেক। একদলীয় ব্যবস্থায় কথায় কথায় বিরোধিতা থাকে না, হরতাল থাকে না, আইনসভা বর্জনের কোনো সমস্যা থাকে না, জ্বালাও পোড়াও যে ব্যবস্থাটা আছে সেটা বরদাস্ত করা হয় না। সো এর জন্য শাসন অনেক দক্ষ হয়। দোষের ক্ষেত্রে যদি আমরা আসি, একদলীয় ব্যবস্থায় গণতান্ত্রিক রীতিনীতি, মূল্যবোধ ভুলণ্ঠিত হয়, জনগণের হাতে ক্ষমতা চর্চার সুযোগ থাকে না, তো তাই এটা গণতন্ত্র বিরোধী। তারপর তাছাড়া রয়েছে এতে ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা, সরকারের ভুল ভ্রান্তি সমালোচনা করার স্বাধীনতা থাকে না, তাই অনেকখানেই ব্যক্তি স্বাধীনতা বিরোধী। একদলীয় ব্যবস্থায় মানুষের সব অধিকার হরণ করে তাদের ব্যক্তিত্ব বিকাশের পথ কিন্তু রুদ্ধ করে দেওয়া হয়। জনগণ স্বাধীনভাবে রাজনীতি চর্চা করতে পারে না, এর ফলে এই ব্যবস্থায় জনগণের রাজনৈতিক শিক্ষার পথটা রুদ্ধ হয়ে যায়। একদলীয় ব্যবস্থায় রাজনীতিতে রাষ্ট্রীয় বিষয়ে জনগণের অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত থাকে না, ফলে যা হয় জনগণের উদাসীনতার সৃষ্টি হয় রাষ্ট্রীয় বিষয়ে। বিপ্লবের বিদ্রোহের সম্ভাবনা থাকে, কারণ কেউ যেহেতু কোনো সমালোচনা করতে পারে না, ক্ষোভ দানা বাঁধে জনগণের মনে, ফলে বিদ্রোহ হওয়াটা খুবই স্বাভাবিক। জনগণের সুষ্ঠু জনমত বিকাশে বাধা দেয়, সুযোগ না থাকায় যেটা হয় যে গঠনমূলক সমালোচনা দমন করে রাখা হয়, প্রচার মাধ্যমে স্বাধীনতা থাকে না, তাই সুষ্ঠু জনমত বিকশিত হতেও পারে না এখানে। তো এই ছিল মোটামুটি রাফলি একদলীয় ব্যবস্থার যে বৈশিষ্ট্য, গুণ, দোষ, সেটা আসলে এই কথাগুলো দ্বারা ব্যাখ্যা করা যায়। এবারে আসি দ্বিদলীয় ব্যবস্থার কথায়। যখন কোনো দেশে প্রধানত দুটি রাজনৈতিক দল দেখতে পাওয়া যায় তখন তাকে দ্বিদলীয় ব্যবস্থা বলে। দ্বিদলীয় ব্যবস্থায় সাধারণত রাজনৈতিক ক্ষমতা দখলের প্রতিদ্বন্দ্বিতা প্রধান দুটি প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে সীমাবদ্ধ থাকে। ইউএসএ, সেখানে ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিকান পার্টি, ইউকের ক্ষেত্রে কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি, এখানে দ্বিদলীয় ব্যবস্থার একটা উজ্জ্বল উদাহরণ আমরা দেখতে পাই। এখন দ্বিদলীয় ব্যবস্থার দোষ গুণের ক্ষেত্রে যদি আসি, তাহলে গুণগুলো যদি প্রথমে বলি, সহজে সরকার গঠন করা যায় এবং নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ বা বিজয়ী দলকে সরকার গঠনের জন্য আহ্বান করা হয় বা জানানো হয়, এবং সংখ্যালঘু দল বিরোধী দলের ভূমিকা পালন করে। সরকারের স্থিতিশীলতা থাকে, যেহেতু দুটি দলই শক্তিশালী দল, তাই একটি দল সরকার গঠন করে, অন্যটি বিরোধী দলের ভূমিকা পালন করে, ফলে যেটা হয় যে স্থিতিশীলতা বজায় থাকে। প্রতিনিধিত্বশীল শাসনের জন্য খুবই সহায়ক। কোনো না কোনো দল নিশ্চিতভাবে সংখ্যাগরিষ্ঠতা যেহেতু অর্জন করছে, ফলে সরকার গঠনে দ্বিধাদ্বন্দ্ব থাকে না, এবং এই ব্যবস্থাকে এই জন্যই শাসন ব্যবস্থার, প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থার জন্য খুব বেশি সহায়ক মনে করা হয়। জনগণের পক্ষে সুবিধা, মাত্র দুটি দল থাকায় জনগণের মধ্যে একটিকে বেছে নেওয়া খুব ইজি হয়। তারপর আসে যোগ্যতম প্রার্থী নির্বাচনে সহায়ক। মাত্র দুটি সুসংগঠিত দল থাকায় প্রার্থী কম থাকে এবং সাধারণ জনগণের পক্ষে যোগ্যতম প্রার্থী নির্বাচন করাটা ইজি হয়। জোট গঠনের ক্ষেত্রে যেহেতু দুটি দলই শক্তিশালী, ফলে দুর্বল সরকার গঠনের সম্ভাবনা তিরোহিত হয়ে যায় এবং জোট গঠনের প্রয়োজনীয়তা পড়ে না। এই ব্যবস্থায় যেটা হয়, ক্ষমতাসীন দলকে অন্য কোনো দলের মুখাপেক্ষী হতে হয় না এবং সরকারি দল নিরুদ্বিগ্ন চিত্তে সরকার পরিচালনা করতে পারে এবং সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়। এখানে বিপ্লবের সম্ভাবনা কম থাকে, কারণ জনগণের ম্যান্ডেট লাভ করে নিয়মতান্ত্রিক উপায়ে গভর্নমেন্ট এখানে গঠন করা হচ্ছে এবং বিরোধী দলও আবার গঠনমূলক সমালোচনা করতে পারছে, ফলে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনটা খুব ইজি বলে বিপ্লব কম হয়। এই ক্ষেত্রে সন্তোষজনক একটা ব্যবস্থা, বড় বড় দুটি দলের পারস্পরিক একটা শান্তিপূর্ণ সহাবস্থান আছে, তো এক দল অপর দলের গঠনমূলক সমালোচনা করলেও উগ্র বিরোধিতা কিন্তু এখানে দেখা যায় না। যেমন লাস্টকে এক্ষেত্রে বলেছেন দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থাকে একটা সন্তোষজনক ব্যবস্থা হিসেবে ব্যাখ্যা করা যায়।
10 নম্বর হচ্ছে দ্বিদলীয় ব্যবস্থায় দলের সমালোচনার ভয়ে সরকার স্বৈরাচারী হতে পারে না। আর জাতীয় স্বার্থের ক্ষেত্রে বিরোধিতা বা সমালোচনার ভয়ে কোনো দলের জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো কাজে লিপ্ত হতে পারে না, বা ব্যক্তি স্বার্থ বা গোষ্ঠী স্বার্থকে জাতীয় স্বার্থের ঊর্ধ্বে তারা স্থান দিতে সাহসী হয় না। দোষগুলোর ক্ষেত্রে আসি। এখানে সব মত প্রকাশিত হয় না, অনেক বহু আদর্শ থাকে মানুষের মধ্যে, অনেক বহুমুখী একটা চিন্তাধারা থাকে। দুটা দলে যেটা সবসময় সম্ভব হয় না প্রকাশ করা। স্বৈরাচারের সম্ভাবনা কীরকম হয়? যে দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় তারা একটা স্বৈরাচারী ভূমিকা পালন করতে পারে। ফলে দলীয় আদর্শ ও নিয়মানুবর্তিতার শৃঙ্খলে আবদ্ধ সমর্থকগণ অন্ধভাবে নিজ দলকে এখানে সমর্থন করে এবং বিরোধী দলের সমালোচনায় তারা কর্ণপাত করে না। তার ফলে সরকারি দলের একটা স্বৈরাচারী অবস্থান কিন্তু সৃষ্টি হয়। মন্ত্রিসভা একনায়কতন্ত্র বা একনায়কত্ব। সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় তত্ত্বগত দিক থেকে আইনসভার সার্বভৌমত্বের কথা বলা হলেও দেখা যায় যে দলীয় শৃঙ্খলার কারণে মন্ত্রিসভার একনায়কত্ব খুব বেশি পরিমাণে, খুব হাইলি ক্যাবিনেট ডিক্টেটরশিপ একটা পরিস্থিতি তৈরি হয়। আইনসভার গুরুত্ব হ্রাস পেয়ে যায়। আইনসভার সদস্যগণ স্বাধীনভাবে মতামত ব্যক্ত করতে পারে না। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও গণবৈধ যে কোনো আইন প্রণয়নে সে দল সাহসী হতে পারে এবং যে কোনো আইন পাশ করতে এরূপ দলের কোনো সমস্যা হয় না। এক্ষেত্রে যেটা হয় যে রাজনৈতিক দল যেহেতু বিকাশের সুযোগ নেই, তাই মতামত বিকাশেরও সুযোগ ঘটে না আসলে, এবং জনগণের রাজনৈতিক শিক্ষার প্রসারটা এখানে কম হয়। এবারে সবশেষে আসি বহুদলীয় ব্যবস্থায়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যখন দুটির বেশি দল রাজনৈতিক ক্ষমতা লাভের জন্য কার্যকরভাবে ভূমিকা পালন করে সেই ক্ষমতা লাভের লড়াইয়ে, তখন আমরা তাকে বহুদলীয় ব্যবস্থা বলতে পারি। বহুদলীয় ব্যবস্থা সাধারণত কী হয়? সাধারণ নির্বাচনে যে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে একটু হিমশিম খেতে হয়। ফলে নির্বাচন জয়লাভের জন্য নির্বাচনে অনেক সময় সমমনা যে দলগুলো রয়েছে, যাদের আদর্শিকগত দিক দিয়ে কিছুটা মিল থাকতে পারে বা অন্যান্য ক্ষেত্রগুলোতে, সেক্ষেত্রে তারা একটা সম্মিলিত বা কোয়ালিশন গভর্নমেন্ট গঠন করে। ফ্রান্স, ইটালি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই কান্ট্রিগুলোতে আসলে আমরা বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান দেখতে পাই। এখন প্রথমে যদি আসি বহুদলীয় ব্যবস্থার গুণে, এখানে দেখা যায় যে সুষ্ঠু জনমত প্রকাশের ক্ষেত্রে এটা খুবই সহায়ক। কেননা অনেকগুলো রাজনৈতিক দল থাকলেও থাকলে যেটা হয় যে কোনো না কোনো রাজনৈতিক দলের নীতি আদর্শের সাথে জনগণের মতামত বিশ্বাস কিছু না কিছু মিল খেয়ে যায়। তারপরে আসে কায়েমি স্বার্থের বিকাশে বাধা প্রদান। যেটা হয় যে বহুদলীয় ব্যবস্থা জনমত অর্জনের পারস্পরিক যে প্রতিযোগিতা থাকে, এর ফলে অপ্রতিহত যে প্রাধান্য বিস্তারগুলো থাকে সেটা আসলে হয়ে ওঠে না। ফলে কায়েমি স্বার্থগুলোর বিকাশ ঘটে না। এই ক্ষেত্রে এটা আসলে রুখে দেওয়া সম্ভব হয়। তারপর স্বৈরাচার প্রতিরোধ। বহুদলীয় ব্যবস্থায় কোনো দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা যেহেতু লাভ করতে পারে না, স্বৈরাচারী কোনো পলিসিও তারা নিতে পারে না। রাজনৈতিক শিক্ষা ও সচেতনতায় বহুদলীয় ব্যবস্থায় প্রত্যেকটি রাজনৈতিক দলের বক্তব্য, বিবৃতি, আলোচনা, সমালোচনা সব জনগণের কাছে একটা রাজনৈতিক শিক্ষার বা সচেতনতার ক্ষেত্র উন্মোচন করে। জনগণের জন্য এটা সুবিধাদায়ক। বহুদলীয় ব্যবস্থায় বহু মত আছে, অনেক পথের অনুসারে রাজনৈতিক দল রয়েছে। তো জনগণ সহজেই তাদের আদর্শ ও মতামতের সাথে কোনটা সামঞ্জস্যপূর্ণ সেই রাজনৈতিক দলটাকে খুঁজে নিতে পারে। নতুন ভাবধারা প্রকাশ পায়। বহুদলীয় ব্যবস্থায় সমাজের বিভিন্নমুখী চিন্তাধারা অবাধে প্রকাশ লাভ করতে পারে। বিশেষ করে এর ফলে নতুন নতুন ভাবধারা বিকশিত হবার সুযোগ পায়। সমস্যার সমাধানগুলো সেম। বহুদলীয় ব্যবস্থা বিভিন্ন সমস্যা সম্পর্কে বিভিন্ন ধরনের সমাধানের উপায় সম্পর্কে জানা যায়। এর ফলে যেটা হয় যে সমস্যাটা সমাধান করা সহজতর হয়। আর কোয়ালিশন মন্ত্রিসভা গঠনের সুযোগ। এখানে আইনসভার নির্বাচনে কোনো দলের পক্ষেই আসলে সংখ্যাগরিষ্ঠতা, এটা রেয়ার হয় আর কি সংখ্যাগরিষ্ঠতা পাওয়াটা। ফলে বিভিন্ন দলের সমন্বয়ে রাজনৈতিক জোট গঠনের বা কোয়ালিশন মন্ত্রিসভা গঠনের একটা সুযোগ আসে, যেখানে অন্যান্য মতেরও একটা সম্মেলন ঘটে। সংখ্যালঘিষ্ঠ দলগুলোর জন্য যেমন সহায়ক, যেহেতু সংখ্যালঘিষ্ঠ দলগুলো কোনোদিনই একা একা সরকার গঠন করতে পারবে না, কিন্তু কোয়ালিশন ব্যবস্থার কারণে তারাও কিন্তু আসলে গভর্নমেন্ট পাওয়ারে চলে আসে। রাজনৈতিক সচেতনতার বিস্তার। বহুদলীয় ব্যবস্থায় রাজনৈতিক দল
গুলো তাদের নীতি আদর্শ জনগণের সামনে তুলে ধরতে পারে, পাশাপাশি অন্য দলের যে ত্রুটি বিচ্যুতি রয়েছে সেগুলো জানাতে পারে, তাই রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়। এবার আসি দোষের ক্ষেত্রে। সরকারের স্থায়িত্বহীনতা, কারণ যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা পায় না, তাই সমমনা রাজনৈতিক দল নিয়ে কোয়ালিশন সরকার গঠন করাটা কিন্তু একটু টাফ। এই জন্য গভর্নমেন্ট খুব বেশি পাওয়ারফুল হয় না এবং ক্ষণস্থায়ী হয়, কারণ জোট ভেঙে যেতে পারে যে কোনো সময়। সামরিক হস্তক্ষেপ, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এই মহাদেশগুলোর সদ্য যে স্বাধীন বা আমরা যে ডেভেলপিং কান্ট্রিগুলো দেখি ওয়ার্ল্ডে, সেই সমস্ত দেশে বহুদলীয় ব্যবস্থা কিন্তু একটু ঘন ঘন সরকার পতনের কারণ হয়ে দাঁড়ায়। ফলে যেটা হয় যে সামরিক বাহিনী সহজেই রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারে। তারপরে আসি শক্তিশালী বিরোধী দলের যে অভাব। কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায় না, তাই তেমন বিরোধী দলগুলো সাংগঠনিক ক্ষমতা আসলে অতটা পাওয়ারফুল হয় না। বহুদলীয় ব্যবস্থা রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী বক্তব্যে সাধারণ মানুষ অনেকটা বিভ্রান্ত হয়ে পড়ে। অনেক সময় প্রচার মাধ্যমগুলো রাজনৈতিক চাপে বা অর্থের লোভে মিথ্যাকে সত্য বলে প্রচার করে। এর ফলে জনগণ বিভ্রান্ত হয়, পাশাপাশি সুষ্ঠু একটা জনমত গড়ে উঠতে পারে না। বিভেদ ও বিশৃঙ্খলার সৃষ্টি হয় কিভাবে বলি, যে তাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক যে সমালোচনা, এর ফলে একটা উত্তেজনা ও অশান্ত পরিবেশের সৃষ্টি হয়। তাই রাজনৈতিক স্থিতিশীলতা সেটা কিন্তু নষ্ট হয়, সামাজিক স্থিতিশীলতাও নষ্ট হয়। জাতীয় স্বার্থ উপেক্ষিত, কারণ বহুদলীয় ব্যবস্থায় যে কোনোভাবেই হোক না কেন রাজনৈতিক দলগুলো ক্ষমতা লাভের প্রতিযোগিতায় মেতে ওঠে। ফলে জাতীয় স্বার্থের পরিবর্তে দলীয় ব্যক্তি স্বার্থ আসলে প্রাধান্য পেয়ে যায়। তারপরে যেটা হয় যে জাতীয় ঐক্য সংহতি বিনষ্ট হয়। বহুদলীয় ব্যবস্থায় বিদ্যমান থাকা জাতি বিভিন্ন মত আদর্শ ভিত্তিক রাজনৈতিক দলগুলোর প্রচারণায় বিভক্ত হয়ে পড়ে, ফলে জাতীয় ঐক্য ও সংহতি বিনষ্ট হয়। পারস্পরিক সৌহার্দ্য বিনষ্ট করে। বহুদলীয় ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো পারস্পরিক সমালোচনা ও কাদা ছুড়িতে জনগণের মধ্যেও বিভেদের সৃষ্টি করে, ফলে জনগণের যে পারস্পরিক সৌহার্দ্য তাও নষ্ট হয়। সবশেষে আসি দুর্নীতির সুযোগ সৃষ্টি। বহুদলীয় ব্যবস্থা সরকার গঠন ও তা টিকিয়ে রাখার জন্য ক্ষমতাসীন জোটের শরিক দলগুলোর মধ্যে সুযোগ সুবিধা পদ পদবি বন্টন করে দিতে হয়, ফলে দুর্নীতির একটা সুযোগ ঘটে। কিন্তু সব শেষে বলি, তোমাদের এই চ্যাপ্টারটার আরও কিছু অংশ বাকি রয়েছে, সো এটার জন্য আমি অন্য আরেকটা ভিডিও করব। তবে তোমাদের সামনে যেহেতু পরীক্ষা, তো আমি বলবো যে এই যে ছোট ছোট নোটগুলো আছে, একদম চ্যাপ্টারের শুরুতে দেখবে কিছু কিওয়ার্ডস রয়েছে, তাছাড়া দেখবে যে বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে বা ওদের যে ইংরেজি নামগুলো রয়েছে, এগুলো একটু ভালো করে দেখতে বলবো আমি, কারণ পরীক্ষায় কিন্তু এই তোমাদের এমসিকিউতে বা বহু নির্বাচনীতে আসার অনেক সম্ভাবনা রয়েছে। তো সেদিকটা সবাই একটু খেয়াল রেখো। ধন্যবাদ সবাইকে।